মাই চ্যানেল হাজির হয়ে গেছি নতুন লাভ স্টোরি নিয়ে। ড্রামার শুরুতে আমরা দানভি নামের একটি মেয়েকে দেখি যে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে স্কুলে পৌঁছায়। ও স্কুলে বসে ভাবতে থাকে তাড়াতাড়ি এই ক্লাসটা যেন শেষ হয়ে যায়, কেননা ওর পড়াশোনাতে একদমই মন বসে না। ও ঘড়ির দিকে তাকিয়ে অপেক্ষা করতে থাকে। তখনই ওর ক্লাস টিচার ওকে বোর্ডে একটা ম্যাথ সলভ করতে বলে, কিন্তু ও সেই ম্যাথটা সলভ করতে পারে না। তখনই ওর ক্লাস টিচার ওকে বলে ক্লাস টেস্ট সামনেই চলে এসেছে, এরকম ভাবে পড়াশোনা করতে থাকলে ও ক্লাস টেস্টে ফেল হয়ে যাবে। এরপর দানভি বাড়িতে আসে। ও নিজের ফোনে নিজের ফেভারিট কমেডিয়ান শো দেখছিল, কিন্তু এখানেও ওর মা ওকে বকা দিয়ে বলে 2 দিন পর তোমার পরীক্ষা, আর তোমার পরীক্ষার ব্যাপারে কোনো চিন্তাই নেই। দানভি ওর মায়ের কথায় কান না দিয়ে ওর একজন ফ্রেন্ড সাইহং এর সঙ্গে একটা ক্লাবে চলে যায়। ওরা দুজনে ওখানে প্রচুর মজা করে ক্লান্ত হয়ে বাড়িতে ফেরে। পরের দিন আমরা দেখি দানভি রেডি হয়ে নিজের স্কুলে এক্সাম দিতে যায়। যাওয়ার আগে ওর মা ওর ব্যাগে টিফিন দেয় এবং ওকে পরীক্ষার জন্য অল দ্য বেস্ট বলে। বাসের মধ্যে দানভি প্রচন্ড তাড়াহুড়ো করছিল, কেননা ওর এক্সামের জন্য প্রচন্ড চিন্তা হচ্ছিল। তাড়াহুড়ো করতে গিয়ে ও বাসের মধ্যেই ছাতা রেখে নেমে যায়। ও স্কুলে গিয়ে দেখতে পায় বাকি স্টুডেন্টের বাবা মারা ড্রাম বাজিয়ে তাদের বাচ্চাদেরকে অল দ্য বেস্ট বলছে। এসব দেখে দানভীর প্রচন্ড ভয় পেয়ে যায় এবং ও ঠিক করে নেয় ও এই এক্সামটা দেবে না। এজন্য ও স্কুল থেকে পালিয়ে প্লেগ্রাউন্ডে চলে যায়, কেননা ওই এক্সামটা কিছুতেই দিতে চায় না। বৃষ্টিতে দানভী ভিজে গিয়েছিল এবং পুরো প্লেগ্রাউন্ডটা ভিজে ছিল। ও প্লেগ্রাউন্ডের মধ্যে একটা গর্ত দেখতে পায়, যার মধ্যে অনেকটা বৃষ্টির জল ভরেছিল। ও গর্তটার সামনে এসে দেখতে থাকে এবং ভগবানের কাছে প্রে করে বলে যে করে হোক ওর এই বোরিং লাইফটা থেকে ও যেন মুক্তি পেয়ে যায়। সিন এখানেই কাট হয়। এরপর আমরা 15 দশকের জোসন সাম্রাজ্যের সিন দেখি, যেখানে সাম্রাজ্যের সকলে মিলে বৃষ্টি ঝরানোর জন্য একটা রিচুয়াল করছিল। রিচুয়াল অনুযায়ী ওরা মাঝখানে একটা ঘড়া রেখে সেই ঘড়ার মধ্যে জল ঢালছিল। এরপর আমরা জোসন সাম্রাজ্যের রাজাকে দেখি, উনি সকলকে নিয়ে নিয়ম মতো সেই রিচুয়ালটা পালন করছিল, যাতে ওই রাজ্যে বৃষ্টি হতে পারে। বর্তমানে আমরা দানভীকে দেখি, ও সেই গর্তটার সামনে দাঁড়িয়েছিল। কিছু ভেবে ও সেই গর্তটার মধ্যে ঝাঁপ দেয় এবং অন্য পারে সে ঘড়ার মধ্যে থেকে ওঠে। ওকে ঘড়ার মধ্যে থেকে উঠতে দেখে ওখানে থাকা সকলেই অবাক হয়ে যায় এবং দানভীও অবাক হয়ে যায় ও কোথায় এসে পড়েছে। ও প্রথমে ভাবে এখানে হয়তো কোনো হিস্টোরিক্যাল ড্রামার শুটিং চলছে। ও সকলকে জিজ্ঞাসা করে এখানে কি হচ্ছে। রাজা ওকে জিজ্ঞাসা করে তুমি কে, কোথা থেকে এসেছো? দানভী বলে আমি একজন স্টুডেন্ট, আমি এক্সাম পালিয়ে এখানে এসে পড়েছি। দানভী নিজের ফোনটা বের করে সময় দেখে, কিন্তু ওখানে থাকা সকলে ওর ফোনটা দেখে ভয় পেয়ে যায় এবং ওরা মনে করতে থাকে দানভী একজন বহুরূপী, ও সকলের ক্ষতি করার জন্য এখানে এসেছে। সমস্ত সৈনিকরা ওর দিকে তলোয়ার উঁচিয়ে ধরে। দানভী প্রচন্ড ভয় পেয়ে চুপ করে যায়। এরপর যে পুরোহিতটা এই সমস্ত বৃষ্টি ঝরানো রিচুয়ালটা করছিল সে সকলকে বলে এ হয়তো ভগবানের পাঠানো কোনো দেবদূত, যাকে বৃষ্টি ঝরানোর জন্য পাঠানো হয়েছে। এর জন্যই হয়তো আমাদের সাম্রাজ্যে বৃষ্টি হতে পারে। ভয়ের চোটে দানভী ওই পুরোহিতের কথায় সায় দিয়ে দেয়, কেননা এখনকার মতো প্রাণ বাঁচানোর জন্য ও আর কোনো রাস্তায় খুঁজে পাচ্ছিল না। ওখানে থাকা রাজা বাদে বাকি সকলেই এটা বিশ্বাস করে নেয় যে দানভী সত্যি সত্যিই একজন দেবদূত, যে ওদের সাম্রাজ্যে বৃষ্টি ঝরানোর জন্য এসেছে। এজন্য সকলে মাথা নিচু করে ওকে প্রণাম করে। কিন্তু রাজা দানভীর ওপরে একটুও ভরসা হয় না, কিন্তু ওনাকে না চাইতেও গ্রিট করতে হয়। সেই সুযোগে দানভী ওখান থেকে পালায়। ওর পিছনে সৈনিকরা পড়ে যায়। অবশেষে দানভী একটা জায়গায় এসে লুকিয়ে পড়ে এবং ওখানে রাখা সৈনিকদের জামা কাপড় পরে নেয়। ওখান দিয়ে ওর মতো পোশাক পরা কিছু টিচাররা যাচ্ছিল, ও ওদের সঙ্গে মিশে যায়। সমস্ত টিচাররা একসঙ্গে রাজার প্যালেসে যায়। আসলে রাজা ওনাদের সকলকে এই সাম্রাজ্যের যে কোনো উপায়ে বৃষ্টি ঝরানোর জন্য ডেকে পাঠিয়েছিল। রাজা সকলকে বলে এবার আমাদেরকে বিজ্ঞান এবং সমীকরণ অনুযায়ী বৃষ্টি ঝরাতে হবে, আর জানতে হবে কেন বৃষ্টি হচ্ছে না। আমরা কি সময়কে বুঝতে পারছি না, নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? সেই সুযোগে দানভী সবার মাঝখানে চলে আসে এবং রাজাকে বলে আমি সমীকরণে অনেক ভালো,
আমি সকলের প্রবলেমে কিছু সাহায্য করতে পারি। রাজা ওর পরীক্ষা নেওয়ার জন্য একটা কোশ্চেন সলভ করতে দেয়, কিন্তু সেটা ছিল দানভী ছোট স্কুলের ম্যাথ। এজন্য দানভী সেটা সহজে সলভ করে দেয়। এটা দেখে রাজা অনেক অবাক হয়ে যায়, কেননা এই কোশ্চেনটা ওখানকার অনেক বড় বড় টিচাররাও সলভ করতে পারছিল না, আর দানভী সেটা কিছু মিনিটেই সলভ করে দিল। রাজার পুরোপুরি বিশ্বাস হয়ে যায় যে দানভী সত্যিই ম্যাথে অনেক জিনিয়াস, কিন্তু সত্যিটা যে কি সেটা শুধুমাত্র দানভীই জানতো, কেননা এই ম্যাথটা দানভী স্কুলে ছোট ছোট বাচ্চারাও পারতো। রাজা দানভীর ওপর ইমপ্রেস হয়ে ওকে এই সাম্রাজ্যের টিচার ঘোষণা করে দেয়, এমনকি ও এখন করে রাজাকেও পড়াবে। রাজা দানভীর সমস্ত কথা শুনে বলে, ও যদি এই সাম্রাজ্যে বৃষ্টি ঝরাতে সাহায্য করতে পারে তাহলে রাজা ওকে বর্তমান সময়ে ফিরিয়ে দেবে। ওকে থাকার জন্য মহলের পাশে একটা বাড়িও দেওয়া হয় এবং ওর সুরক্ষার জন্য একটা বডিগার্ডও দেওয়া হয়। আস্তে আস্তে দানভীকে বাকি টিচারদের মতো তৈরি করা হয় রাজাকে পড়ানোর জন্য। আস্তে আস্তে সেই দিনটাও চলে আসে যেদিন দানভী রাজাকে পড়াবে। প্রথম দিন দানভী রাজাকে টাইম টেবিল পড়ায় এবং ও সেটা রাজাকে পড়াতে গিয়ে নিজেকে অনেক প্রাউড ফিল করে। ও মনে মনে ভাবে, এই যুগে ওর থেকে বড় কোনো টিচার হতে পারে না। ওর সামনে রাজাও মূর্খ, যে কিনা দুয়ের নামটাও পারে না। আস্তে আস্তে সমস্ত টিচাররাও দানভীর কাছে পড়তে আসে। একদিন দানভী নিজের ফোন বের করে সেলফি তুলছিল, যেটা দেখে রাজাও ভয় পেয়ে যায়। দানভী বিজ্ঞানের ব্যাপারে রাজা এবং টিচারদের বলতে থাকে। এর মাঝে ও সকলকে মানুষের শরীরের সমস্ত বডি পার্টসের নাম বলে ও বড় বড় ডিগ্রি হাসিল করে। এসব করে ও প্রচন্ড খুশি ছিল, কেননা এখানে সকলে ওকে অনেক সম্মান করছিল। একদিন দানভী যখন রাজাকে পড়াচ্ছিল তখনই ওখানে সেই সাম্রাজ্যের রানী চলে আসে, যে কিনা রাজার স্ত্রী ছিল। দানভী রানীকে দেখে প্রচন্ড শকড হয়ে যায়, কেননা রানীকে দেখতে একেবারে হুবহু ওর ফ্রেন্ড সাইহং এর মতো। এজন্যও হতবাক হয়ে যায়, ওর বিশ্বাসই হয় না এরকমটা কিভাবে হতে পারে। আস্তে আস্তে দানভী রাজার সঙ্গে থাকতে থাকতে ও রাজাকে লাইক করে ফেলে। ও রাজাকে ভালোবাসার ব্যাপারে লেসন দেয় যে তুমি যখন কাউকে মন থেকে ভালোবাসবে তখন তোমার হার্টবিট ফাস্ট হয়ে যাবে, যেটা তুমি বুকের ওপর হাত রেখেও বুঝতে পারবে। দানভীর এই কথাটা রাজা অনেক সিরিয়াস ভাবে নেয়। আস্তে আস্তে দানভীরও রাজার সঙ্গে থাকতে ভালো লাগে। এরপর আমরা রাজা দানভীকে দেখি দুজনে একসঙ্গে মিলে ম্যাথের প্রবলেম সলভ করছিল। রাজা দানভীকে খাওয়ার জন্য একটা কমলা লেবু দেয়, যেটা দানভী এক ঝটকায় খেয়ে নেয়। এটা দেখে রাজা অনেক অবাক হয় এবং ওকে বকা দেয়, কেননা ওদের সাম্রাজ্যে কমলা লেবুকে অনেক দামি ফল মানা হতো এবং ফলটাকে অনেক সামলে রাখা হতো। কিন্তু দানভী এক ঝটকায় কমলা লেবুটা খেয়ে নিয়েছিল, এজন্য রাজা ওর ওপরে রেগেছিল। এজন্য রাজা ওকে ফুটবল খেলার মাঠে নিয়ে যায়। রাজা বারবার ফুটবলটা দূরে ছুঁড়ে মারে এবং দানভীকে বারবার আনতে বলে। দানভী এসবে হতাশ হয়ে যায় এবং ও রাজার ওপর প্রচন্ড রাগ ধরে। ও রাজাকে জিজ্ঞাসা করে সামান্য একটা কমলা লেবুর জন্য রাজা ওকে এতটা কষ্ট কেন দিচ্ছে, কিন্তু রাজা ওর কোনো কথার উত্তরই দেয় না। কিছুক্ষণ পর দুজনেই ক্লান্ত হয়ে মাটিতে শুয়ে পড়ে। এরই মাঝে রাজার এক হাত দানভীর বুকের ওপর পড়ে। দানভী তো প্রচন্ড লজ্জায় পড়ে যায় এবং ওর কাছে থাকা একটা কমলা লেবু রাজাকে দেয়, যেটা ও তখন চুরি করেছিল। রাজা ওই রাতে দানভীকে পুরো সাম্রাজ্যটা ঘুরে দেখানোর প্ল্যান করে এবং ওকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য তৈরি করায়। রাজা যখন তৈরি হচ্ছিল তখনও আয়নাতে নিজের মুখ দেখে এবং নার্ভাস হয়ে যায়। তখনই ওর হার্টবিট ফাস্ট হয়ে যায়। তখনই রাজা বুঝতে পেরে যায় যে ও দানভীকে ভালোবেসে ফেলেছে, যার কারণে ওর হার্টবিট ফাস্ট হয়ে গেছে। রাজা সেই ভয়ে প্যালেস থেকে বাইরেই বের হয় না। অন্যদিকে দানভী বাইরে রাজার জন্য অপেক্ষা করছিল। পরের দিন সকালে আমরা রানীর বাবাকে দেখি, যে ছিল এই সাম্রাজ্যের প্রধানমন্ত্রী। উনি রানীকে বলে আজ উনি রাজার খাবারে এক ধরনের নেশালো ওষুধ মিশিয়ে দিয়েছেন, যেটা রাজা খেলে রানী আর রাজা একে অপরের ঘনিষ্ঠ হতে পারবেন। আসলে রাজা আর রানী অনেক কম সময়ের জন্য একে অপরের কাছাকাছি আসতো, আর যবে থেকে দানভী এসেছে তবে থেকে তো রাজা রানীর দিকে তাকাতোই না। এজন্য রানীর বাবা প্রধানমন্ত্রী এই ধরনের প্ল্যান করেছিল। অন্যদিকে আমরা দেখি রাজার জন্য সেই ওষুধ মেশানো খাবার তৈরি করা হয়, কিন্তু ওখানে দানভীও ছিল। রাজা সমস্ত খাবার দানভীকে খাইয়ে দেয় এবং কালকে রাতে না আসার জন্য দানভীর কাছে ক্ষমা চায়।
অন্যদিকে আমরা রানীকে দেখি। রাজাকে নেশাগ্রস্ত ভেবে তার দরবারে এসেছিল। দানভী ওনাকে দেখে লুকিয়ে পড়ে। রানী রাজাকে নেশাগ্রস্ত ভেবে সেডিউস করার চেষ্টা করে, কিন্তু রাজা ওনাকে মানা করে দেয়। তখনই দানভী নেশাগ্রস্ত হয়ে যায় এবং ও অজ্ঞান হয়ে পড়ে যায়। দানভীর অবস্থা অনেক খারাপ ছিল। রানী বুঝতে পেরে যায় যে ওই ওষুধ মেশানো খাবারটা রাজার বদলে দানভী খেয়ে ফেলেছে। এজন্য উনি ওখান থেকে চলে যায়। এবার দানভী নেশাগ্রস্ত হয়ে আজব আজব কাণ্ড করে এবং রাজাকে নিজের মনের ফিলিংস বলে দেয়। দানভী রাজাকে বলে দেয় ও রাজাকে ঠিক কতটা ভালোবাসে। ও রাজার গলা জড়িয়ে একই বিছানায় শুয়ে পড়ে। ওর যখন জ্ঞান আসে তখন ও দেখে ও রাজাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ও প্রচন্ড লজ্জা পেয়ে যায়। রাজা বলে উনি দানভীকে ওর বাড়ি পর্যন্ত ছাড়তে যাবে। রাস্তাতে রাজা যখন দানভীকে বাড়িতে ছাড়তে যাচ্ছিল তখন উনি বলে দানভী যেন সারা জীবনের জন্য এখানেই থেকে যায় ওনার সঙ্গে। তার বদলে উনি দানভীকে প্রচুর জিনিস দেবে। কিন্তু দানভী সেসব কিছু নিতে মানা করে বলে আমি এখানে কিছুদিনের অতিথি মাত্র। আমাকে আবারও আমার দুনিয়াতে ফিরে যেতে হবে। মা আমার জন্য অপেক্ষা করছে। ওদের এই সমস্ত কথা একজন লোক শুনে ফেলেছিল, যে ছিল প্রধানমন্ত্রীর গুপ্তচর। আসলে প্রধানমন্ত্রী ওই গুপ্তচরটাকে সারাক্ষণ ওদের উপর নজর রাখতে বলেছিল। গুপ্তচরটা গিয়ে সমস্ত কথা প্রধানমন্ত্রীকে বলে দেয় যে রাজা আর দানভী একে অপরের অনেক কাছাকাছি চলে এসেছে। যে করেই হোক রাজাকে দিয়ে দানভীকে শাস্তি দিতেই হবে, কেননা কোনো সাধারণ মেয়ে রাজার কাছাকাছি যেতে পারত না। পরের দিন প্রধানমন্ত্রীর কথা মতো কিছু সৈনিকরা দানভীকে বন্দি করে রাজার সামনে নিয়ে আসে। প্রধানমন্ত্রী রাজাকে বলেন দানভী ওনাদের একটা জিনিস চুরি করেছে, যেটা দিয়ে আমরা বৃষ্টি মাপতাম। যন্ত্রটাকে দেখতে কিছুটা গামলার মতো। আসলে প্রধানমন্ত্রী যে করে হোক দানভীকে রাজা থেকে দূর করতে চেয়েছিল। এজন্য উনি দানভীর উপর এরকম একটা বড় চুরির অপবাদ দিয়েছে। প্রধানমন্ত্রী সবাইকে বলে আমাদের দানভীকে এই সাম্রাজ্য থেকে তাড়িয়ে দিতে হবে, না হলে ও আমাদের জন্য অভিশাপ নিয়ে আসবে। প্রধানমন্ত্রী রাজাকে বলে উনি যেন দানভীর থেকে দূরে থাকে। রাজা সকলকে বলে দানভী একজন অনেক বুদ্ধিমান মেয়ে, এজন্যই আমি সবসময় ওর সঙ্গেই থাকি, যাতে আমি ওর থেকে অনেক ভালো ভালো কিছু জিনিস শিখতে পারি, যেটাতে আমার সাম্রাজ্যেই ভালো হবে। রাজার কথা শুনে প্রধানমন্ত্রী বলে দানভী যদি এতটাই বুদ্ধিমান হয় তাহলে ওকে একটা কঠিন পরীক্ষা দিতে হবে। ওকে ওয়াটার ক্লক বানাতে হবে, কেননা আমরা জানি না সময় কিভাবে দেখা হয়। এই প্রস্তাবটা শুনে ওখানে থাকা সমস্ত মন্ত্রী সহ সকলেই এই ব্যাপারে রাজি হয়ে যায়। রাজাকেও সকলের কথা মানতে হয়। রাজা আদেশ করে যতক্ষণ না দানভী ওই ওয়াটার ক্লকটা বানাতে পারছে ততক্ষণ ও প্যালেসের মধ্যে আসতে পারবে না। অন্যদিকে দানভী অনেক স্যাড ছিল, কেননা ও রাজার সঙ্গে দেখা করতে পারছিল না। ওর বডিগার্ড পার্ককে বলে ও কোনোভাবে ওকে সাহায্য করতে পারে ওয়াটার ক্লক বানাতে। পার্ক বলে যতক্ষণ আমাকে রাজা আদেশ করবে ততক্ষণই আমি তোমার গোলাম থাকবো। রাজার অনুমতি ছাড়া আমি তোমাকে সাহায্য করতে পারবো না। কিন্তু দানভী অনেক কষ্টে ওকে সাহায্য করতে মানিয়ে নেয়। এরপর দানভী ওর কাজে প্রচুর পরিশ্রম করছিল আর পার্ক ওকে সাহায্য করছিল। অনেক দিনের পরিশ্রমে অবশেষে দানভী ওয়াটার ক্লকটা বানিয়েই ফেলে। এখন আমরা দেখি পুরো রাজ্যে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল। রাজা বৃষ্টির মধ্যে ভিজে দৌড়াতে দৌড়াতে দানভীর কাছে আসে, কেননা উনি অনেকদিন দানভীকে দেখেনি। আর তাছাড়া ওর একটা প্রমিসও করেছিল, এই রাজ্যে যখনই বৃষ্টি হবে তখন দানভী ওর দুনিয়াতে ফিরে যাবে। রাজা ভাবে হয়তো দানভী ওর দুনিয়াতে ফিরে যাচ্ছে, এজন্য রাজা দৌড়াতে দৌড়াতে দানভীর কাছে আসে এবং ওকে জড়িয়ে ধরে। রাজা দানভীকে বলে দেয় যে উনি ওকে কতটা ভালোবাসে। দানভী এসব শুনে প্রচন্ড ইমোশনাল হয়ে যায় এবং রাজাকে বলে ও ওয়াটার ক্লকটা বানিয়ে ফেলেছে। দানভী কেঁদে ফেলে এবং ওর দুনিয়াতে ফিরে যাওয়ার জন্য তৈরি ছিল। ও পাশে একটা জল ভর্তি গর্ত দেখে ওটার কাছে যেতে চায়, কিন্তু রাজা ওর হাত ধরে ওকে আটকে নেয় এবং জড়িয়ে ধরে কেঁদে ফেলে। সঙ্গে সঙ্গে বৃষ্টি বন্ধ হয়ে যায়। এবার দানভী আর ওর দুনিয়াতে ফিরে যেতে পারবে না। তখনই ওখানে প্রধানমন্ত্রীর একজন সৈনিক চলে আসে। রাজার ভয় ছিল প্রধানমন্ত্রীর সৈনিক দানভীকে হয়তো মেরে ফেলতে পারে, এজন্য উনি দানভীকে ঘোড়ায় চড়িয়ে ওখান থেকে নিয়ে পালায় এবং নিজের বডিগার্ড পার্কের সঙ্গে দানভীকে একটা সেফ জায়গায় পাঠিয়ে দেয়। এখানে আমরা জানতে পারি বডিগার্ড পার্কও প্রধানমন্ত্রীর হয়ে কাজ করে। ও যখন তখন দানভীকে প্রাণে মেরে ফেলতে পারে।
কিন্তু পার্ক এমনটা করে না। ও দানভীর গায়ে একটা আঁচও লাগতে দেয় না। তখনই ওখানে প্রধানমন্ত্রীর পাঠানো অনেক সৈনিকরা চলে আসে। পার্ক ওর ঘোড়াতে দানভীকে বসিয়ে অন্য কোথাও পাঠিয়ে দেয় আর নিজে ওই সৈনিকগুলোর সঙ্গে লড়াই করে। অন্যদিকে রানীও জেনে গিয়েছিল ওনার বাবা দানভীকে প্রাণে মেরে ফেলতে চায়। এই জন্যে উনি দানভীকে বাঁচানোর জন্য জঙ্গলের দিকে দৌড়ায়। কেননা রানী বুঝতে পেরে গিয়েছিল যে রাজা দানভীকে ভালোবাসে। রানীও জঙ্গলে পৌঁছে গিয়েছিল। ওনার সঙ্গে পার্কে দেখা হয়ে যায়। উনি পার্কে চড় মেরে জিজ্ঞাসা করে, তুমি আগে কেন আমাকে রাজা আর দানভীর মধ্যে গড়ে ওঠা ভালোবাসার ব্যাপারে বলনি? কিন্তু পার্ক ওনার কোনো কথারই উত্তর দেয় না, বরং ওনাকে কোলে করে নিয়ে ওখান থেকে চলে যায়। এখানে আমরা বুঝতে পারি হয়তো রানী আর পার্কের মধ্যে ভালোবাসার কোনো সম্পর্ক রয়েছে। এদিকে দানভীর জঙ্গলের থেকে অনেক দূরে চলে এসেছিল। ওখানে রাজাও চলে এসেছিল। এরপর ওরা সমুদ্রের ধারে বসে দুজনে গল্প করতে থাকে। দানভীর রাজাকে বলে দেয়, আমি কোনো ম্যাথ ম্যাজিশিয়ান নই, বরং আমার ম্যাথ দেখলেই প্রচন্ড ভয় লাগে। ওর কথা শুনে রাজা প্রচন্ড খুশি হয়ে যায়। রাজার বুঝতে পেরে যায় যে দানভী প্রচন্ড ইনোসেন্ট একটা মেয়ে। এরপর দানভী রাজাকে আই লাভ ইউ বলে দেয়। রাজাও দানভীকে ভালোবেসে ফেলেছিল, এজন্য দুজনে একে অপরকে কিস করে। পরের দিন সকালে রাজা দানভীকে নিয়ে প্যালেসে ফিরে আসে। উনি রাজসভায় সকলকে বলে দানভী ওয়াটার ক্লক বানিয়ে ফেলেছে, এজন্য ও সাজা খারিজ করে দেওয়া হয়েছে। রাজার প্রস্তাবে প্রধানমন্ত্রী একটুও খুশি ছিল না, কেননা উনি নিজের মেয়ে ছাড়া দানভীকে রাজার পাশে দেখতে চায় না। অন্যদিকে দানভী আস্তে আস্তে রানীর কাছে যেতে শুরু করে। ওর কাছে থাকা কিছু কাপ নুডলস রানীকে খাওয়ায়। রানীর নুডলস খেয়ে অনেক ভালো লাগে এবং উনি বুঝতে পেরে যায় যে সত্যি সত্যি দানভী একটা ইনোসেন্ট টাইপের মেয়ে এবং প্রচন্ড সাদাসিধা, যে কারোর খারাপ চায় না। রানী জেনে গিয়েছিল রাজাও দানভীকে প্রচন্ড ভালোবাসে, এজন্যে উনি দানভীকে রাজার কাছে পাঠিয়ে দেয় এবং রাজাকে বলে উনি যেন সারা জীবন দানভীর সঙ্গে সুখে থাকে। এই ব্যাপারে প্রধানমন্ত্রী যখন জানতে পারে তখন উনি ওনার মেয়ের উপর প্রচন্ড রেগে যায় এবং ওনাকে বোঝায়, কিন্তু রানী ওনার কোনো কথাই শুনতে চায় না, বরং উনি নিজে থেকেই দানভীকে তৈরি করে রাজার খাস কামরায় যাওয়ার জন্য। দানভী তো বুঝতেই পারে না ওর সঙ্গে কি হচ্ছে, এজন্যে ও ওখান থেকে পালায় এবং পালিয়ে গিয়ে একটা জায়গায় লুকিয়ে পড়ে। কিন্তু ওখানে রাজা চলে আসে এবং ওকে সঙ্গে করে ওনার খাস কামরায় নিয়ে গিয়ে বিছানায় ফেলে দেয়। দানভী তো প্রচন্ড ভয় পেয়ে যায়, কিন্তু রাজা ওকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, তুমি যেমনটা ভাবছো সেরকমটা কিছুই হবে না, আমি সারা জীবন তোমার বন্ধু হয়েই থাকবো। এটা শুনে দানভী নিশ্চিন্ত হয়ে বিছানায় ঘুমিয়ে পড়ে আর রাজা নিচে ঘুমিয়ে পড়ে। পরের দিন রাজা দানভীকে বলে উনি এই রাজ্যের জন্য নতুন এক ধরনের ভাষা খুঁজছে, যার ব্যাপারে উনি অনেকদিন ধরে রিসার্চ করে চলেছে। রাজা এই ব্যাপারে দানভীর সাহায্য চায় আর দানভী কোনো কিছু না ভেবেই সাহায্য করতে রাজি হয়ে যায়। এরপর ওরা দুজনে মিলে নতুন ভাষা খোঁজার মিশনে লেগে পড়ে। এরপর রাজা ওকে একটা সিক্রেট রুমে নিয়ে যায়। সেই রুমের চারিদিকে অনেক সিক্রেট লুকিয়ে ছিল। সেই রুমের চারিদিকে আমরা কিছু কাগজে সেই নতুন ভাষার কিছু অক্ষর লেখা দেখতে পাই। রাজা দানভীকে ওই রুমের মধ্যে রেখে কিছু কাজের জন্য বাইরে যায়। তখনই ওই রুমের মধ্যে লুকিয়ে থাকা একজন লোক দানভীর মাথায় ভারী কোনো ডান্ডা দিয়ে আঘাত করে। দানভী ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। ওই লোকটা ওই ঘরের মধ্যে দানভীকে আগুনে পুড়িয়ে মারার জন্য চারিদিকে আগুন ধরিয়ে দেয় এবং ওখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে রাজা জানতে পেরে গিয়েছিল যে ওই রুমে আগুন লেগেছে এবং উনি জানতো ওই রুমে দানভী রয়েছে। রাজা কোনোভাবে দানভীকে ওই রুম থেকে বাইরে বের করে নিয়ে আসে। এরপর আমরা দানভীকে দেখি পুরোপুরিভাবে সেফ ছিল। এখানে আমরা জানতে পারি আগের দিন রাতে সেই লোকটা দানভীর পিঠে যে তলোয়ারটা আঘাত করেছিল সেটা দানভীর পিঠে লেগে থাকা ব্যাগে লেগেছিল। রাজা এই ঘটনার সঙ্গে জড়িত সমস্ত লোকদেরকেই সাজা দেয়, যারা কিনা প্রধানমন্ত্রীর লোক ছিল। রাজা প্রধানমন্ত্রীকেও সাজা দেয়, কেননা প্রধানমন্ত্রীর হাতে লেগে থাকা কালির দাগ কালকের ঘটনা জলজান্ত উদাহরণ। রাজা ওই প্ল্যানে জড়িয়ে থাকা সকলকেই সাজা দেয়। এখন এই সাম্রাজ্যে সবকিছুই ঠিক ছিল। ওয়াটার ক্লক বানানোও হয়ে গিয়েছিল এবং বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল, আর রাজ্যের জন্য নতুন ভাষাও তৈরি হয়ে গিয়েছিল। দানভী নিজের সমস্ত কাজ কমপ্লিট করে নেয়। এখন ওর মায়ের এবং বাকি বন্ধুদের কথা অনেক মনে পড়ছিল, এজন্য ও ঠিক করে নেয় এইবার ওর আসল দুনিয়াতে ফিরে যাবে। ও এই ব্যাপারে রাজাকে সমস্ত কিছু খুলে বলে।
রাজা ওকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু উনি দানভীকে আটকাতে অক্ষম হয়। কোথাও না কোথাও দানভীও এখানে থেকে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওর মাকে প্রচুর মিস করছিল। দানভী ওর কাছে থাকা কিছু কাগজ রাজাকে দিয়ে দেয়, যেটা ছিল রাজার লেখা সেই নতুন ভাষা। আসলে ওই দিন আগুন লেগে যাওয়ার আগেই দানভী ওই ভাষাগুলো একটা কাগজে লিখে রেখেছিল। এটা দেখে রাজা প্রচন্ড খুশি হয়। এরপর ওরা দুজনে একসঙ্গে কিছুটা সময় কাটায়। এরপর দানভী রাজাকে কিস করে এবং জলের মধ্যে ঝাঁপ দেয়। সঙ্গে সঙ্গে দানভী নিজের দুনিয়াতে ফিরে আসে। এটা ঠিক সেই সময়টা ছিল যখন দানভী স্কুল থেকে পালিয়ে প্লেগ্রাউন্ডে বসেছিল। দানভী তখন পরীক্ষা দিতে চাইছিল না, কিন্তু এইবার ও পরীক্ষাটা দিতে চায়। এজন্যে ও তাড়াহুড়ো করে স্কুলে পৌঁছায় এবং পরীক্ষা দিয়ে বাড়িতে ফিরে আসে, কিন্তু ও এই পরীক্ষাতে ফেল হয়ে যায়। এজন্যে ওকে এই স্কুল ছেড়ে দিতে হয়। কিছুদিন পর ও একটা স্টোরে কাজ করতে শুরু করে দেয়। স্টোরে টিভি শো থেকে ও একটা মিউজিক সিঙ্গারের ব্যাপারে জানতে পারে, যাকে দেখতে একেবারে হুবহু ওর বডিগার্ড পার্কের মতো। এটা দেখে দানভী বুঝতে পেরে যায় যে এই জন্মে পার্ক একজন মিউজিক সিঙ্গার হিসেবে ফিরে এসেছে। দানভী ওর সমস্ত কাজ কমপ্লিট করে ও বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। রাস্তাতে প্রচুর বৃষ্টি হয়। তখনই দানভীর রাজার কথা খুব মনে পড়ে। তখনই ওখানে একটা ছেলে আসে, যার হাতে ছাতা ছিল। দানভী ওই ছেলেটার মুখ দেখে শকড হয়ে যায়, কেননা ওই ছেলেটার মুখটা পুরো হুবহু অতীতে রাজার মতো। ছেলেটা ওকে বলে এই ছাতাটা ও বাসে ফেলে এসেছিল যখন ও এক্সাম দিতে যাচ্ছিল। সাথে ছেলেটা আরো বলে ও অনেকদিন ধরে দানভীকে ফলো করে আসছে, কেননা ও অনেকদিন ধরে দানভীকে লাইক করে। এটা শুনে দানভী প্রচন্ড খুশি হয়ে যায়। আর আমাদের এই ড্রামা হ্যাপি এন্ডিং এর সঙ্গে এখানেই শেষ হয়ে যায়। তোমাদের এই ড্রামাটা কেমন লেগেছে সকলে আমাকে কমেন্ট করে জানিও। ফিরে আসবো নেক্সট কোনো ড্রামা নিয়ে।